ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দুর্নীতির ছায়াতেও বাংলায় একছত্র আধিপত্য মমতার, বিকল্পহীনতার রাজনৈতিক সমীকরণ। খেলা হবে মেরা জওয়ান হি মেরা শাসন হে, পুরনো মেজাজে ফিরলেন অনুব্রত মণ্ডল। আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারণেই ওয়াকফ আইন নিয়ে ফুঁসে উঠলেন মমতা। 26,000 মামলা, যোগ্যদের চাকরি ফেরাতে এবার পদক্ষেপ নেবেন খোদ রাষ্ট্রপতি। বড় আপডেট, বিজেপি ক্ষমতা এলে 1 মাসে চাকরি হারাদের জন্য সোনার বন্দোবস্ত। শুভেন্দু দুরন্ত আশ্বাস চর্চায়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। বাংলার রাজনীতির মমতা প্যারাডক্স। দুর্নীতি, তোলাবাজি, নিয়োগ কেলেঙ্কারির অভিযোগ সত্ত্বেও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রাসাদ আজও অটুট। বিরোধী দলগুলির দুর্বলতা, নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা সংকট এবং মমতার জনসংযোগ কৌশল, এই ত্রয়ী সূত্রে বোনা হয়েছে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। 2026 সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে তৃণমূলের জয়যাত্রা শুরু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিজেপির শুভেন্দু অধিকারী সমস্যা অতীতের ছায়া, বর্তমানে সংশয়। বিজেপির মুখ্য নেতা শুভেন্দু অধিকারী আজ বাংলার বিরোধী দলনেতা। 2011 থেকে 2020 সাল পর্যন্ত তৃণমূলের হেভিওয়েট নেতা হিসেবে নারদ স্টিং কেস থেকে শুরু করে শিক্ষক নিয়োগ কাণ্ড, প্রতিটি বিতর্কে তার ভূমিকা প্রশ্নের মুখে। তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পরেও তার পরিবর্তন সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। হিন্দু মুসলিম ইস্যুতেও দ্বিধা। তৃণমূলের সময় মুসলিম সম্প্রদায়ের ইফতার পার্টিতে নিয়মিত অংশগ্রহণ, দোয়া চাওয়ার স্টাইলে ছবি তোলা, এসবই আজ বিজেপির হিন্দুত্ব এজেন্ডার সঙ্গে সাংঘর্ষিক। গেরুয়া পাগড়ি বা কপালে তিলক কাটলেও হিন্দু ভোটারদের বড় অংশ শুভেন্দুকে অপারেটিভ নেতা হিসেবেই দেখেন। সিপিআই, কংগ্রেস, সিপিআই এর 80% সমর্থক বিজেপিতে চলে যাওয়ায় বামফ্রন্ট এখন শুধু ইতিহাসের পাতার গল্প। কংগ্রেসের অবস্থাও শোচনীয়। তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সামর্থ্য তাদের নেই। এই শূন্যতাই বিজেপিকে বাংলার মূল প্রতিপক্ষ বানালেও দলটির অভ্যন্তরীণ নেতৃত্বের সংকট মমতাকে অনন্য করে তুলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অপরিবর্তনীয়, তার ব্র্যান্ডিং। মমতার সবচেয়ে বড় শক্তি তার স্থিরতা। গরিবের মসিহা থেকে রাস্তার রাজনীতির যোদ্ধা, এই ইমেজ তিনি 3 দশক ধরে লালন করেছেন। তৃণমূলের নেতাদের জেল হলে, দুর্নীতির অভিযোগ উঠলেও মমতা নিজে কখনো সরাসরি কেলেঙ্কারির কেন্দ্রে থাকেনি। তার ব্যক্তিত্বই দলের ইন্স্যুরেন্স পলিসি। জনসাধারণের মানসিকতায় মমতা, বাংলার মানুষ মমতায় অভ্যস্ত। তার রাগ, আবেগ, সরাসরি ভাষণ, এসবই মানুষের কাছে বাস্তব বলে প্রতিভাত। বিরোধী দলগুলি যখন নেতৃত্ব ও নীতিতে দোলা চলে, মমতার কনসিস্টেন্সি তাকে বিকল্পহীন করে রেখেছে। 2026 নির্বাচন কেন মমতার জয় অনিবার্য? সংগঠনের শক্তি, জেল যাওয়া নেতাদের স্থান পূরণে তৃণমূলের গ্রাম স্তরীয় নেটওয়ার্ক অপ্রতিরোধ। বিজেপির হিন্দুত্ব ফ্যাক্টরের সীমা, বাংলায় ধর্মীয় বিভাজনের রাজনীতি সীমিত প্রভাবেই রাখে। মমতার নারী ভোট ব্যাংক, মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সুবিধার প্রকল্পগুলি নির্বাচনী লড়াইয়ে বড় হাতিয়ার। অভ্যাসের জয় ভিএস পরিবর্তনের প্রতিশ্রুতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আজ বাংলার মানুষের অভ্যাস। দুর্নীতির অভিযোগ বা প্রশাসনিক ব্যর্থতা থাকলেও বিরোধী দলগুলির নেতৃত্বের সংকট এবং মমতার আবেগ নির্ভর যোগাযোগ কৌশল এই অভ্যাসকে ভাঙতে পারছে না। 2026 ব্র্যান্ড মমতার জয় শুধু রাজনৈতিক সমীকরণ নয়, বাংলার সামাজিক মানসিকতারই প্রতিফলন। আসছি পরবর্তী সংবাদে। দীর্ঘ তিহার পর্ব শেষে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চেনা ছন্দে ফিরলে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। একসময় খেলা হবে স্লোগান দিয়ে রাজ্য জুড়ে আলোড়ন তুলেছিলেন তিনি। ফের সেই পুরনো স্লোগানে ফিরলেন কেষ্ট, কিন্তু এবার শুধু স্লোগান নয়, নিজের রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষমতার ইঙ্গিত দিয়ে রাখলেন একাধিক বার্তায়। সম্প্রতি বোলপুরের মিস্ত্রিপাড়ায় আয়োজিত আর্য সংঘ ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুব্রত। শুধু উদ্বোধন নয়, খেলার মাঠে হ্যাট হাতে ব্যাট করতেও দেখা যায় তাকে। ভিড়ের মাঝে নিজের পুরনো ভঙ্গিমায় তিনি বলে ওঠেন, খেলা শুরু হলো, মেরা জবানি মেরা শাসন হে। এই মন্তব্যে মেতে ওঠে অনুগামীরা। মাঠ জুড়ে হাততালি ও উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো এলাকা। অনেকে বলছেন, দীর্ঘদিন ধরে কিছুটা চুপচাপ থাকলেও এখন অনুব্রত বুঝিয়ে দিলেন তিনি এখনো বীরভূমের নিয়ন্ত্রক। রাজনৈতিক প্রেক্ষাপট ও তাৎপর্য, আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে এখনো 1 বছর বাকি। নিয়োগ ও দুর্নীতি নিয়ে শাসক দল ব্যাকফুটে, চারিদিকে চাপ। দলের অভ্যন্তরে বীরভূম নেতৃত্ব নিয়ে মতভেদ। অনুব্রত বনাম কাজল শেখ দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন ধরে। এই পরিপ্রেক্ষিতে অনুব্রতর মন্তব্য শুধু বিরোধীদের উদ্দেশ্য নয়, বরং দলের ভেতরের লড়াইয়েতেও তার অবস্থান স্পষ্ট করার বার্তা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মেরা জওয়ান হি মেরা শাসন হে। এই সংলাপটি শুধু ধীরতা প্রকাশ নয়, বরং এটি ক্ষমতা রক্ষা ও পুনরুদ্ধারের স্পষ্ট সংকেত। আগামী দিনে বীরভূমের নেতৃত্বের প্রশ্নে দল কি সিদ্ধান্ত নেয় তা এখন জোরালো চর্চার বিষয়। আসছি পরবর্তী সংবাদে। মহাবীর জয়ন্তীর অনুষ্ঠান থেকে নয়া ওয়াকফ আইন নিয়ে সর্বমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারণেই
অন্যের সম্পত্তি নেওয়ার অধিকার আমারও নেই আশ্বস্ত করে বললেন, দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত। ওয়াকফ আইন নিয়ে দেশের নানান প্রান্তে বিতর্ক হচ্ছে। দীর্ঘ টানাপোড়েন শেষে গত সপ্তাহে সংসদে পাশ হয়েছে এই বিল। ইতিমধ্যে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে তা আইনে পরিণত হয়েছে। আজ থেকে ওয়াকফ আইন বলবৎ হচ্ছে। এবার এই নিয়ে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিম আশ্বস্ত করে বড় বার্তাও দিয়েছেন তিনি। গত সপ্তাহ থেকেই সংবাদের শিরোনামে রয়েছে ওয়াকফ আইন। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অব্দি। সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যের অভিযোগে এই আইনের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছে। প্রতিবাদে সামিল হয়েছেন এদেশের নানান প্রান্তের মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই আবহে বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিন মহাবীর জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে এই নিয়ে বার্তা দেন মমতা। বুধবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে তিনি বলেন, আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারণেই অন্যের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকারও আমারও নেই। এখানেই না থাকবে মুসলিম সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করে বড় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাদের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বলেন, দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত। উল্লেখ্য, ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে দেশের নানান প্রান্তে প্রতিবাদ বিদ্রোহ হচ্ছে। এর আঁচ এসে পড়েছে বাংলাতে। মঙ্গলবার সন্ধ্যায় যেমন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর, পুলিশের সঙ্গে বিক্ষোভে জড়ান প্রতিবাদকারীরা। নিমেষের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বর্তমানে সেখানে 163 ধারা জারি করা হয়েছে। সাময়িকভাবে ইন্টারনেট সার্ভিসও বন্ধ রাখা হয়েছে। এই আবহে আজ নেতাজি ইন্ডোর থেকে ওয়াকফ আইন নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিম সম্প্রদায়ের মানুষের আশ্বস্ত করে দিলেন বড় বার্তা। আসছি পরবর্তী সংবাদে। বর্তমানে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চের নির্দেশে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল হয়েছে, যার জেরে চাকরি হারিয়েছেন 25,735 জন। ইতিমধ্যে রায়ের সাময়িক পরিবর্তন চেয়ে ফের সুপ্রিম দরবারে গিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকারও। এবার এই ইস্যুতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গেল চিঠি। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বঞ্চিত যোগ্যদের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাষ্ট্রপতির হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতা। 1.5 পাতার চিঠিতে রাহুল লেখেন, ন্যায্য পদ্ধতিতে নির্বাচিত প্রার্থীদের চাকরি যাতে বহাল থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিক সরকার। কংগ্রেস সাংসদ লেখেন, সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ বাতিল হওয়ায় পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষিত স্কুল শিক্ষকেরা রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন। শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিরা এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণের অনুরোধ করেন আমাকে। রাহুল লেখেন, এভাবে সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করায় অযোগ্যদের পাশাপাশি যোগ্যরাও চাকরিহারা। দুর্নীতির মাধ্যমে যাদের নিয়োগ হয়েছে সেই অযোগ্যদের চাকরি অবশ্যই বাতিল হওয়া উচিত, কিন্তু যোগ্যদের সঙ্গে ন্যায় হয়নি। এই রায় অবিচার হয়েছে যোগ্যদের সঙ্গে। সাংসদ লেখেন, 10 বছরের বেশি সময় শিক্ষকতা করেছেন এই শিক্ষকরা। হঠাৎ তাদের চাকরি যাওয়ার লক্ষ লক্ষ পড়ুয়ার পাশাপাশি শিক্ষকরাও ভেঙে পড়েছেন, অসহায় তারা। রাষ্ট্রপতির কাছে রাহুলের আর্জি, ম্যাম আপনি নিজে একসময় শিক্ষকতা করেছেন। আমার বিশ্বাসযোগ্য শিক্ষক, তাদের পরিবার এবং পড়ুয়াদের উপর এই মানবিক অবিচারকে আপনি বুঝবেন। দয়া করে এদের পাশে দাঁড়ান যাতে যোগ্যদের চাকরি বহাল থাকে। সেই নিয়ে সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দিন। আসছি পরবর্তী সংবাদে। সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছেন এই রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী। দেশের সর্বোচ্চ আদালতের এই রায় নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে তুলোধনা করে ময়দানে বিরোধীরা। এবার চাকরি হারাদের প্রতি বড়সড় আশ্বাস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিজেপিকে আনুন। সরকার গঠনের 1 মাসের মধ্যে সিবিআই কে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে। ওখান থেকে ওএমআর বের করে যোগ্যদের তালিকা বের করে আমরা সুপ্রিম কোর্টে যাব। সেখানে গিয়ে বলবো, হুজুর এরা যোগ্য, এদের চাকরি আপনি ফিরিয়ে দিন। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যারা যোগ্য, যাদের হাতে ওএমআর এর নাম্বার আছে, তারা যদি ব্যক্তিগতভাবেও সুপ্রিম কোর্টে যায় তাদের আইনি সহায়তা দেবে বিজেপি। আইনজীবীদের ফিস দেওয়া হবে। এই ফি আমরা বিজেপি বিধায়করা আমাদের বেতন থেকে দিয়ে দেবো। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল পরিস্থিতি রাজ্য জুড়ে। শহর কলকাতার পাশাপাশি জেলায় জেলায় চাকরি হারাদের বিক্ষোভে রীতিমতো তুলকালাম পরিস্থিতি। দিকে দিকে জেলায় জেলায় ডিআই অফিসে বিক্ষোভ চাকরি হারাদের। পরিস্থিতি সামলাতে একাধিক জায়গায় নাজেহাল দশা হচ্ছে পুলিশ কর্মীদের। বুধবার খাস কলকাতার কসবায় ডিআই অফিসে চাকরি হারাদের বিক্ষোভে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। ডিআই অফিসের তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন চাকরি হারারা। প্রবল বিক্ষোভ সামাল দিতে ব্যাপক লাঠিচার্জ শুরু করে পুলিশ। পুলিশের বেপরোয়া লাঠির ঘায়ে বেশ কয়েকজন চাকরিহারা আহত হয়েছেন বলে জানা গেছে। যদিও পুলিশের দাবি, উন্মুক্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বাধ্য হয়ে লাঠিচার্জ করেছে পুলিশ। কসবা কাণ্ডের প্রতিবাদে এদিন দুপুরে লাল বাজার অভিযান করেন বিজেপি বিধায়করা। সেখানেও রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষদের কার্যত টেনে হিচড়ে প্রিজন ভেনে করে সরিয়ে নিয়ে যায় পুলিশ। এদিকে পরে কসবা কাণ্ড নিয়ে মুখ খোলেন শিক্ষামন্ত্রী পার্থ বসু। তিনি বলেন, চাকরিহারা আমাদের সঙ্গে আলোচনা চেয়েছেন, আমরাও ওদের পাশে আছি। এমন ধ্বংসাত্মক আন্দোলন কেন? ডিআই অফিসে কেন গিয়েছিলেন চাকরিহারারা?
আন্দোলনের জন্য অনেক সময় পড়ে আছে। যোগ্য বঞ্চিতদের পাশে আছে রাজ্য সরকারও। ধৈর্য রাখা উচিত চাকরিহারাদের। রাজ্য সরকার পাশে থাকার পরেও কেন আন্দোলন? কোন রাজনৈতিক দলের প্ররোচনায় আন্দোলন? কেন ডিআই অফিসে তালা লাগাতে গিয়েছিলেন চাকরিহারারা? ওরা আন্দোলন করলেও আমরা আইনি পথেই থাকবো। আমরা সুপ্রিম কোর্টের কাছে রায়ের ব্যাখ্যা চেয়েছি, আমরা রিভিউ পিটিশনও দেব। আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে। একটা প্ররোচনা থাকবে, ওদেরই বুঝতে হবে কারা ওদের সঙ্গে আছে। তুমি ওঝা রূপী সাপকে বিশ্বাস করবে নাকি সরকারকে বিশ্বাস করবে, সেটা তোমার ব্যাপার।